হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়বো ভার্ব লিস্টের ডে 22 অ্যান্ড পেজ নাম্বার 31। তো দেরি না করে আমরা পড়া শুরু করব। প্রথম ভার্বটা আছে কি দেখে নাও তোমরা। প্রথম ভার্বটা আছে ইমপারসোনেট। ইমপারসোনেট মানে অন্যের ছদ্মবেশ নেয়া বা ধারণ করা। এর পাস্ট ফর্ম হলো ইমপারসোনেটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম ইমপারসোনেটেড, আইনজি যুক্ত ফর্ম অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যখনই হবে তখনই আইনজি যুক্ত ফর্মের প্রয়োজন হয়। তাছাড়া পার্টিসিপল অ্যাডজেক্টিভ তৈরি করতে আমরা আইনজি যুক্ত ফর্মগুলো ব্যবহার করি। তো এইভাবে আমাদেরকে ভার্ব পড়তে হবে, অর্থাৎ ইমপারসোনেটিং ইমপ্লান্ট বসানো বা স্থাপন করা, ইমপ্লান্টেড ইমপ্লান্টেড ইমপ্লান্টিং, ইমপ্লিকেট জড়িত করা বা জড়িয়ে ধরা বা জড়িয়ে একসঙ্গে রাখা, ইমপ্লিকেটেড ইমপ্লিকেটেড ইমপ্লিকেটিং, ইমপ্লোর মিনতি করা বা আকুতি করা, ইমপ্লোড ইমপ্লোড ইমপ্লোরিং, ইমপ্লাই ইঙ্গিত দেয়া, ইমপ্লাইড ইমপ্লাইড ইমপ্লাইং, ইম্পোজ চাপিয়ে দেওয়া বা চাপানো, ইম্পোজড ইম্পোজড ইমপ্রুজিং, ইম্প্রোভাইজ দরিদ্র করা বা দারিদ্র করা, ইম্প্রোভাইজড ইম্প্রোভাইজড ইম্প্রোভাইজিং, ইমপ্লিকেট অভিশাপ দেয়া, ইমপ্লিকেটেড ইমপ্লিকেটেড ইমপ্লিকেটিং, ইমপ্রেসড প্রভাবিত করা বা মুগ্ধ করা, ইমপ্রেসড ইমপ্রেসড ইমপ্রেসিং, ইমপ্রিন্ট মুদ্রিত করা বা ছাপানো, ইমপ্রিন্টেড ইমপ্রিন্টেড ইমপ্রিন্টিং, ইমপ্রিজন কারাবন্দী করা, ইমপ্রিজনড ইমপ্রিজনড ইমপ্রিজিং, ইমপুট আরোপ করা, ইমপ্রুটেড ইমপ্রুটেড ইমপ্রুটিং, ইনক্যাপাসিয়েটেড ইনক্যাপাসিয়েটেড মানে অক্ষম করা। তোমরা জানো ক্যাপাসিয়েটেড ক্যাপাসিয়েট মানে সক্ষম করা বা হওয়া, তার অপোজিট ওয়ার্ড ইনক্যাপাসিয়েট, ইনক্যাপাসিয়েটেড ইনক্যাপাসিয়েটেড ইনক্যাপাসিয়েটিং সমানভাবে প্রযোজ্য কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তুমি যদি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম না পড়ো, না জানো, তাহলে কিন্তু বাক্যে ভার্বগুলো ব্যবহার করতে পারবে না টেন্স অনুযায়ী। অর্থাৎ টেন্স জানলেও যদি ভার্বের ফর্ম না জানো, টেন্সের গঠন জেনে তোমার কোনো কাজ নেই। তারপরটা দেখো ইনকার্নেট মানে অবতার রূপে থাকা, ইনকার্নেটেড ইনকার্নেটেড ইনকার্নেটিং, ইনসেন্স মানে রাগিয়ে দেয়া, ইনসেন্সড ইনসেন্সড ইনসেন্সিং, ইনসাই ইনসিনারেট ইনসিনারেট মানে ছাই করে দেয়া বা পুড়িয়ে ফেলা, ইনসিনারেটেড ইনসিনারেটেড ইনসিনারেটিং, ইনসাইট উস্কে দেয়া বা উত্তেজিত করা বা উৎসাহিত করা, ইনসাইটেড ইনসাইটেড ইনসাইটিং, ইনক্লাইন ঝোঁকা, ইনক্লাইন মানে ঝোঁকা। তারপর দেখো ইনক্লাইনের পাস্ট ফর্ম কি হচ্ছে, ইনক্লাইন্ড ইনক্লাইন্ড ইনক্লাইন, ইনক্লুড অন্তর্ভুক্ত করা, ইনক্লুডেড ইনক্লুডেড ইনক্লুডিং, ইনকর্পোরেট সংযুক্ত করা, ইনকর্পোরেটেড ইনকর্পোরেটেড ইনকর্পোরেটিং। তারপর অর্থাৎ লাস্ট আজকের দিনের ভার্ব লাস্ট কি দেখো, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজড ইনক্রিজড ইনক্রিজিং। দেখো কিভাবে এবার তুমি বাক্য তৈরি করবে। দেখ আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা ফ্যানের প্রচন্ড শব্দ হয়, এখনো শব্দ হচ্ছে, শব্দ বেড়ে যাচ্ছে। তাহলে কি ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। বাক্যটা কিভাবে কিভাবে তুমি বাক্যটাকে ইংলিশে করবে দেখে নাও। দেখো দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, the price rise is increasing, অর্থাৎ the price of every essential commodities is increasing। তাহলে কিভাবে তুমি বললে, দেখো এই যে প্রত্যেকটা প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিভাবে আছে, তুমি ইতেছে ইতেছো ইতেছে অর্থাৎ বাড়িতেছে, এর জন্য তোমাকে এই গঠনে ফেলে ইংলিশে করতে হয় বাক্যটা। তাহলে কি হবে, the price of every essential commodities is increasing, তাহলে ইনক্রিজ বেড়ে যাওয়া,
is increasing, বেড়ে যাচ্ছে। তুমি যদি এটাকেই প্যাসিভ ভয়েস করো তাহলে কিভাবে করবে? প্রত্যেকটা দ্রব্যের মূল্য বাড়ছে, তাহলে তোমার প্যাসিভ ভয়েসের গঠনে যেতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। তাহলে দ্রব্যমূল্য বাড়ছে, কি বাড়ছে? দ্রব্যমূল্য। the price of essential commodities is increasing। এইটাকে প্যাসিভ ভয়েস করলে ঠিক এই গঠনে ফেলে তুমি প্যাসিভ ভয়েসের গঠনে বাক্যগুলোকে ট্রান্সলেশন করতে পারবে। এটা হলো প্যাসিভ ভয়েসের পুরো গঠন দেয়া হলো, তুমি এখান থেকে দেখে নিয়ে করতে পারো। তারপরে দেখো প্রত্যেক বছর দ্রব্যমূল্য বাড়তে থাকবে, এই যে বাক্যটা তুমি কিভাবে করবে? প্রত্যেক বছর দ্রব্যমূল্য বাড়তে থাকবে, এই বাক্যটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হলে বাক্যটা কোন টেন্সে আছে সেটা জানতে হবে। বাড়তে থাকবে অর্থাৎ ইতে থাকবে, ইতে থাকবে, ইতে থাকবেন, এরকমটা বোঝানোর জন্য বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার কি প্রত্যেক বছর দ্রব্যমূল্য বাড়তে থাকবে, তাহলে কি এখানে কি সাবজেক্ট কি দ্রব্যমূল্য? দ্য প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস উইল বি ইনক্রিজিং এভরি ইয়ার। প্রত্যেক বছর দ্রব্যমূল্য বাড়তে থাকবে। তুমি যদি বলো প্রত্যেক বছর দ্রব্যমূল্য বাড়ছিল অর্থাৎ বাড়িতে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? দ্য প্রাইস অফ ইসেনশিয়াল কমোডিটিস ওয়াজ ইনক্রিজিং। কিভাবে হচ্ছে বুঝতে পারছো? ঠিক এইভাবে তোমাকে বাক্যে ফেলতে হবে, অর্থাৎ এইভাবে তোমাকে টেন্সের গঠনে ফেলে বাক্যগুলোকে তৈরি করতে হবে। পৃথিবীর এমন কোনো বাক্য নেই যেটাকে তুমি ভার্ব ছাড়া বলতে পারবে এবং টেন্সের গঠনে না ফেলে বলতে পারবে। তোমাকে টেন্সটাকে অনুসরণ করতে হবে। আর টেন্স মানে কিছুই না, শুধুমাত্র ভার্বের সঠিক প্রয়োগ। এই ভার্বের সঠিক প্রয়োগ আমরা তিন রকম ভাবে করতে পারি, অর্থাৎ তিনটি বিষয়ের উপর নির্ভর করে ভার্বের সঠিক প্রয়োগ করতে পারি। প্রথমত পার্সন বা সাবজেক্টের উপর নির্ভর করে, দ্বিতীয়ত নাম্বার অর্থাৎ সাবজেক্ট বা পার্সন কোন নাম্বারের উপর আছে তার উপর নির্ভর করে আমরা ভার্ব বসাই বা ব্যবহার করি। তৃতীয়ত হলো সময় অর্থাৎ টাইম এর উপর নির্ভর করে আমরা ভার্ব ব্যবহার করি, অর্থাৎ টাইম, পার্সন এন্ড নাম্বার, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে আমরা ভার্ব প্রয়োগ করি। তো এখানে দেখো, তোমরা দেখো সাবজেক্ট স্ট্যাচুর মতো সর্বত্র দাঁড়িয়ে আছে, সাবজেক্ট স্ট্যাচুর মতো। তোমরা টপ টু বটম পুরোটা দেখো, সাবজেক্ট স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। এখানে অবজেক্ট কি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আশা করি। তো তুমি কিভাবে বাক্যগুলো বলবে? তোমাকে বাক্যগুলো বলতে হলে শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করে বলতে হবে, ভার্বটা পরিবর্তনশীল অবস্থায় আনতে হবে। সেটা কিভাবে? যদি তুমি বাঙালি হও তো বাংলা বাক্যটা কোন টেন্সের গঠনে আছে সেটা জানতে হবে। যে টেন্সের বাংলা বাক্যটা কোন চেনার উপায়ের সঙ্গে মিলছে সেটা তোমায় জানতে হবে। জানতে পারলে সেই চেনার উপায় সোজাসুজি ডান দিকে গেলে তুমি টেন্সের গঠন পাবে, সেই গঠনে ফেলে তোমাকে বাক্যগুলো তৈরি করতে হবে ইংলিশে। তো এইভাবে তোমাকে বাক্যগুলো তৈরি করতে হবে। আবার দেখো এই যে ভার্ব, এইভাবে আমি তোমাদেরকে 3000টা ভার্ব পড়াবো। আজকে আমি তোমাদের কিছুটা ভার্ব পড়ালাম, পরের দিন আবার পড়াবো। এইভাবে আমি 3000টা ভার্বের লিস্টটাকে শেষ করে নিয়ে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ পড়াবো, যেটা থেকে তোমরা অতি সহজে একটা থেকে 15টা করে শব্দ তৈরি করতে পারবে। এভারেজ তোমরা 10টি করে শব্দ তৈরি করতে পারবে, কোনোটা 15টা হতে পারে, কোনোটা 16টা হতে পারে, কোনোটা 8টা হতে পারে একটা ভার্ব থেকে। তবে এই ভার্ব যদি না জানো তাহলে তুমি নাউনের মানে বার করতে পারবে না, বা নাউনের মানে তৈরি করতে পারবে না, অ্যাডজেক্টিভের মানে তৈরি করতে পারবে না, অ্যাডভার্বের মানেও তৈরি করতে পারবে। অর্থাৎ এই যে অর্থ, আমরা 1:1 মুখস্থ করে কোনোদিন ইংলিশ শিখতে পারবো না। সমস্ত সমস্ত সব ভার্ব গুলো থেকে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচে গিয়ে অর্থাৎ অন্যান্য পদ তৈরি করতে পারি। আমরা বাংলায় যেরকম পদ তৈরি করতে পারি বা করি,
ঠিক এরকম এই যে তোমার সাপোজ ইনক্রিজ একটা ভার্ব, এই ভার্বটা তোমার জানা থাকলে তুমি পারবে কি ইনক্রিমেন্ট। তারপরে যে নাউন কে তুমি কি করতে পারবে ইনক্রিমেন্ট হলো, অ্যাডজেক্টিভে তুমি ইনক্রিজিং করতে পারবে, অ্যাডভার্বে ইনক্রিজিংলি, ঠিক এইভাবে তৈরি করতে পারবে। যদি ভার্ব না জানো তাহলে এইভাবে তৈরি করতে পারবে না। অর্থাৎ একটা শব্দ থেকে যদি তুমি 4-5 রকম শব্দের মধ্যে না প্রবেশ করতে পারো কোন শব্দটা অর্থাৎ কোন ভার্বটা কোথায় কিভাবে ব্যবহার করা আছে, অ্যাডজেক্টিভ হিসাবে নাকি নাউন হিসাবে না অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা আছে, তুমি যদি না জানতে পারো তাহলে নিজে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। ওর জন্য তোমাকে ভার্ব পড়তে হবে। আর আমি তোমাদেরকে 3000টা ভার্ব পড়াবোই, আইদার ইউ আর উইথ মি আর ইউ আর নট উইথ মি। দেখো এই যে বাক্যটা আমি কিভাবে বললাম, আইদার ইউ আর উইথ মি অর ইউ আর নট উইথ মি। এই যে বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সে বললাম, আইদার ইউ সাবজেক্ট আর উইথ মি অর ইউ আর নট উইথ মি। তোমরা আমার সঙ্গে থাকো বা না থাকো, আমি 3000টা ভার্ব পড়াবো। আমার মাস্টার মশাই পড়িয়েছিলেন, দ্যাটস ওয়াই আই এম এবল টু স্পিক ইন ইংলিশ এন্ড আই ক্যান টিচ any one of the student who wants to learn English properly. তো আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং আলটিমেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি ভার্বগুলো পড়াতে পারি এবং তোমাদের জন্য ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচটা আনতে পারি।